আকাশের যা অবস্থা, ছাতাটা নিয়ে বেরোলে ভালো হতো না? পেছনে মায়ের গলার আওয়াজটা পেয়েও আর দাঁড়ায় না সমুদ্র। ভাত ঘুমের ফলে এমনি বেশ কিছুটা সময় হাতছাড়া হয়ে গিয়েছে। এখন ঘরে ফিরে ছাতাটুকু নেওয়ার মতো সময়ও সে খরচ করতে পারবে না আর। সন্ধে নামবে নামবে করছে, অর্থাৎ তার আসার সময় হয়ে এলো বলে। একটা গোটা দিনের মধ্যে এই সন্ধেবেলাটা কেন জানি না সমুদ্রের বিগত কয়েকদিন ধরে বেশ ভালো লাগতে শুরু করেছে। ইদানিং সে আকাশের দিকে এক দৃষ্টে চেয়ে থেকে ভাবতে থাকে, কখন এই নীলচে আকাশ সামান্য লজ্জা পেয়ে লাল হয়ে উঠবে আর সন্ধ্যার আগমনী সুরটা তার কানে বেজে উঠবে। বাড়ির সামনে থেকেই একটা রিক্সা পেয়ে গেল সমুদ্র। তড়িঘড়ি করে রিক্সাতে উঠেই লেকের কাছে নিয়ে যেতে বলে রিক্সা চালককে। তার বাড়ি লেক থেকে বেশ খানিকটা পথ, পায়ে হাঁটা সম্ভব নয়। হাতঘড়িতে আরেকবার নজর স্থির করেও 6টা বেজে গেছে। আজ গিয়ে পাবে তো তাকে, নাকি সে আসবে না? সে যদি না আসে, এ কথাটা মাথায় আসতেই তিতকুটে হয়ে গেল মনটা। একদিনের আলাপেই কেন জানি না সমুদ্রের ছন্ন ছাড়া জীবনটাকে যেন সযত্নে কিছুটা হলেও গুছিয়ে দিয়েছে সে। এই যেমন ধরুন না, রাত দিনের হিসেব না রাখা ছেলেটি আজ হাত ঘড়ি পড়া শিখেছে শুধুমাত্র সময়কে নজরবন্দি করবে বলে। কারণ সময় হচ্ছে বড় ছটফটে, চোখের পলকে হারিয়ে যায়। আর এই মুহূর্তে সময়কে হারাতে দিলে চলবে না, বরং সমুদ্র পারলে তাকে আটকে রেখে দেয়। মনের মাঝে মিষ্টতা ফিরিয়ে আনতেই দিন চারেক আগের লেকের ধারে কাটানো ওই সন্ধ্যের মুহূর্তগুলোকে ফের একবার ঝালিয়ে নেয়। লেকের ধারে এই সময়টা বেশ জমজমাটি থাকে। স্কুল ফেরত বাচ্চাদের দলের হইচই থেকে শুরু করে গোপনে প্রেমালাপ চালিয়ে যাওয়া যুবক যুবতীদের সন্ধ্যের অলিখিত ঠিকানা যেন এই লেকটা। তবে কিছু কিছু ক্ষেত্রে মন খারাপের নৌকোও কেউ কেউ ভাসিয়ে দেয় ওই লেকের জলে, ঠিক যেমন আজ সমুদ্রের ভাসিয়ে দেওয়ার পালা। অফিসে বেজায় ঝাড় খেয়ে এসেছে আজও। বসের প্রত্যেকটা কথা আজ তীরের চেয়েও ধারালো হয়ে বিঁধেছে তার বুকে। কিন্তু তারও আর এই একঘেয়েমি জীবন ভালো লাগছে না। মনের কথাগুলোকে ভাগ করে নেওয়ার মধ্যে মা ছাড়া আর বিশেষ কেউ নেই। মামাই রয়েছে, তবে ব্যস্ত মানুষটাকে আর বিরক্ত করতে চায় না ও। আর তাই ভালো খারাপ সবটুকুই সে মেলে ধরে তার মায়ের কাছে। কিন্তু আজকে যা হলো তা মায়ের কাছেও সহজে ব্যক্ত করাটা মুশকিল। কিন্তু মন হালকা না করলেই যে নয়। গ্যাস বেলুনের মতো তার বুকখানা যে ফুলে উঠছে ক্রমশ। ছোটবেলা থেকেই মুখচোরা হওয়ার সুবাদে বিশেষ বন্ধুবান্ধব ছিল না সমুদ্রের। বলাই বাহুল্য, অফিসেও নেই সেরাম। যান্ত্রিকময় হয়ে উঠেছে তার জীবনটা। আর যন্ত্র থাকলে তো গোলযোগ হবেই, আর সেই গোলযোগের খেসারত দিতে হয়েছে তাকে। স্বস্তির কারণেই বাড়ি ফেরার পথে এই লেকের ধারে কিছুটা সময় কাটাতে এসেছে ও। লেকের থেকে ভেসে আসা জলীয় বাতাস ওই ভারাক্রান্ত মনের গ্যাস বেলুনটাকে ওড়ানোর চেষ্টা করে চলেছে, কিন্তু এত সহজে সে তার জমি ছাড়বে বলে মনে হচ্ছে না। ঝালমুড়ি খেলে কিন্তু মন হালকা হয়, ঘরোয়া টোটকা। Ladies and gentlemen, you are under Love Area Season 2. সমুদ্রের চিন্তায় কেউ দাঁড়ি টানে। আওয়াজের উৎস লক্ষ্য করে পেছনে ঘাড় ঘোরাতেই ওর নজরে আসে একটি মেয়ে। হ্যাঁ, মেয়েই বটে। ছিপছিপে চেহারা, ঠোঁটের কোণের মিষ্টি হাসিটা যেন সব সময় লেগেই থাকে। তার চোখ দুটি ভারী মায়াবী, বিলক্ষণ, যেন কিছু আড়াল করে রাখতে চাইছে। সাদা কুর্তি, ব্লু জিন্স, চোখের তলায় কাজল সামান্য লেপটে গেছে কোনো এক কারণে। কাজল যে একেবারে মেয়েটা কি কাঁদছিল নাকি? আপন মনেই প্রশ্ন করে সমুদ্র। আচমকা এরকম ডাক শুনে বেশ অবাক হলো সে। আগেও বহুবার এসেছে এদিকে, কিন্তু এমন আচমকা এসে কেউ আলাপ জমাতে আসেনি, তাও আবার কোনো মেয়ে। কাঁচের চুড়ি ভর্তি হাতে ধরে থাকা ঝালমুড়ির ঠোঙাটা এগিয়ে দেয় সে সমুদ্রের দিকে। খেয়ে দেখুনি না, লেকের বাইরেই এক দোকানদারের থেকে নেওয়া। ভয়ের কিছু নেই, বিষ মেশানো নেই, তবে তেলের আচারটা একটু বেশি পরিমাণে রয়েছে।
এরকম প্রস্তাব যে সে কোনোদিন পাবে তা কল্পনাতেও ভাবেনি সমুদ্র। কোনো মেয়ে নিজের হাতে এসে তাকে ঝাল মুড়ি দিচ্ছে। খানিকটা অবাকের সাথে সাথে বিরক্তও হয় বটেও। আর মেয়েটাই বা আচমকা বুঝলো কি করে যে ওর মন খারাপ? চেহারা পড়তে পারে নাকি? না না, আপনার কেনা জিনিসে আমি কেন হঠাৎ ভাগ বসাতে যাব? আমতা আমতা করেই প্রশ্নটা করে সমুদ্র। কোনো কথোপকথনের শুরু যে সামান্য ঝালমুড়ির বিনিময়ে হতে পারে তা সত্যিই জানা ছিল না ওর। এমনিই ভারাক্রান্ত হয়ে রয়েছে তার মন। তার মধ্যে অচেনা একজনের সাথে আর বাক্য বিনিময় করতে সে ইচ্ছুক নয়। শুধু আমার জিনিসে আপনি ভাগ বসাবেন কে বলেছে? বেশ রহস্যময়ীভাবে কথাটা বলে মেয়েটি। মানে আমাকে ওর বিনিময়ে কিছু দিতে হবে নাকি? এবার খানিকটা অস্বস্তির মেঘ বাসা বাঁধছে সমুদ্রের মনে। চেনা নেই জানা নেই কোথা থেকে এসে জুড়েছে। শুধু তাই নয়, এই মেয়ে তো রীতিমতো দেনা পাওনার খেলায় মেতে উঠেছে। আলবাত দিতে হবে। আমি আপনাকে ঝালমুড়ি ধার দিলাম, তার বিনিময়ে আপনি আপনার মনের কষ্ট কিছুটা ভাগ করে নেবেন খন আমার সাথে। ভেবে দেখুন, লাভের উপর লাভ। খালি ও একটু সময়ের খরচেই যা। এবার আমি 20 টাকা খরচ করতে পারলে আপনিও 20টা মিনিট আশা করি দিতে পারবেন। এবার মনের অস্বস্তির মেঘটা কাটে সমুদ্র। তবে বিরক্তির বৃষ্টিটা এবার যে ধেয়ে আসতে চলেছে তার একটা অনুমান করাই যায়। না থাক, মানে আমার একান্ত নিজের ব্যাপার, নিজেরই থাকতে দিন। আর কেনই বা আপনাকে বলবো? হ্যাঁ, মানে বিনামূল্যে ঝালমুড়ির বিনিময়ে ভাগ করে নিন কয়েকটা মন ভারী করে দেওয়া কথা। এটা কি আপনার নতুন প্রকল্প নাকি? হ্যাঁ, হলে বলতে পারেন, তবে আমি ভাগ নিতে ইচ্ছুক নই। আপনি অন্য লোক খুঁজুন আপনার ওই ঝালমুড়ি নেতিয়ে যাওয়ার আগে। ঝড়ের গতিতে বেশ রুক্ষভাবেই কথাগুলো বলে দেয় ও। সমুদ্র নিজেও ভাবেনি হঠাৎ করে এরকমভাবে কথার ফোয়ারাটা যে চালু হয়ে যাবে। মেয়েটা কথার ফোয়ারাতে প্রায় ভিজেই গেছে। তবে মেয়েটি কোনো উত্তর দেয় না, বরং ঝালমুড়ির ঠোঙাটা বেঞ্চে রেখে কাঁধে ঝোলানো ব্যাগটা থেকে এবার একটা মিষ্টির প্যাকেট বের করে আনে। ঠাকুমার ঝুলিতে তো অনেক কিছুই রয়েছে দেখছি। হ্যাঁ, তা আর কি কি রয়েছে একেবারে বার করে ফেলুন, কাঁধের বোঝাটাও খানিকটা কমে তাহলে। আপনার ডায়াবেটিস আছে? লাইনচ্যুত হয়ে যাওয়া ট্রেনের মতো ধাক্কা খেল সমুদ্র। এ কেমন প্রশ্ন? তাই উত্তরে ফের প্রশ্নই করেও। না, কেন? বোঝা যাচ্ছে কথাতে কোনো মিষ্টতাই নেই। রাগের পারদ যেন এবার আকাশ ছুঁল সমুদ্রের। রাগত স্বরে সে বললে, আপনি কি আমায় খোঁটা দিচ্ছেন নাকি? না, প্রথমে তো ঝালমুড়ি দিচ্ছিলাম। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? মানে আপনি কি শুনতে চান? আচ্ছা ঠিক আছে, আমি সবটা বলছি, আপনি মন দিয়ে শুনুন। হ্যাঁ, আমার নাম সমুদ্র চ্যাটার্জি, আমি বেসরকারি অফিসে কর্মরত একজন ব্যক্তি। মাসিক আয় 50,000। মা আর আমার সংসার। অফিসে যাই, কাজ করি, বাড়ি চলে আসি। একঘেয়েমি জীবনে একটু রোম্যান্সের দরকার ছিল, তাই অফিসে বসে ঝাড় খেয়ে এসেছি। দ্বিতীয়বার একই ভুল করলে মাসিক আয়ের থেকে পুরো 50,000 টাকা বাদ যাবে, এমনটাই আমার বস বলেছেন। তাই ব্যর্থ প্রেমিকের মতন মন ভার করে বসে আছি। শান্তি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামেও। ওর পায়ের সামনে একটা কুকুর বসেছিল। সমুদ্রের এরকম অসাধারণ আধ মিনিটের ভাষণ শুনে বাহবা দিতে ও লেজখানা নাড়িয়ে উঠল। অন্ধকার হয়ে আসছে। স্কুল ফেরত বাচ্চাদের দল এবার বাড়িমুখো হওয়ার উপক্রম। আর তাদের কোলাহলের আড়ালে নিস্তব্ধ কয়েকটা মুহূর্ত ভাগ করে নেয় সমুদ্র, আগন্তুক মেয়েটি আর ওই কুকুরটা। নিস্তব্ধতা ভেঙে মেয়েটি প্রথমে বলে ওঠে, হালকা লাগছে এবার? সমুদ্র কোনো উত্তর দেয় না। তার বদলে বেঞ্চে রাখা ঝালমুড়ির ঠোঙাটা থেকে এক মুঠো মুড়ি বার করে এনে খায়ও। আচারের স্বাদটা মন্দ লাগছে না ওর। হাত ঝাড়তে ঝাড়তে ও বলে, আমি ছেলেটা বড্ড অগোছালো, বুঝলেন? মানে গুছিয়ে কথা বলার ফর্মুলাটা আমার আজও অজানা। স্কুলে স্যার ম্যাডামরা প্রায় বলতেন, তোর রচনার ভূমিকা কোনটা আর উপসংহার কোনটা বোঝা বড় মুশকিল। কারোর প্রস্তাবকে গ্রহণ করা কিংবা কিভাবে ফিরিয়ে দিতে হয় কেউ শিখিয়ে দেয়নি। কিছু
মনে করবেন না প্লিজ, হ্যাঁ, মানে ওভাবে বলার জন্যে। মাকে বলেননি অগোছালো জীবনটাকে গুছিয়ে দিতে? মায়েদের কাছ তো অগোছালো জিনিসগুলোকে গোছানোর নয়, বরং সেগুলোকে আগলে রেখে দেয় ওরা। ও, গুছিয়ে দেওয়ার লোক আলাদা হয় বুঝি তাহলে? সমুদ্র লক্ষ্য করে মেয়েটার ওই মায়াবী চোখে এখন দেখা যাচ্ছে খুনসুটিপনা। এ প্রশ্নের কি উত্তর দেবে সে জানে না। প্রসঙ্গ ঘুরিয়ে তাই ও বলে, আপনার নাম? শৈলী। আমার বাবার পাহাড় খুব প্রিয়, তার উপর দার্জিলিং ঘুরে আসার পরেই আমার জন্ম, তাই আদর করে বাবাই শৈলী নামটা রাখে। শৈলী, বাহ, ভারী মিষ্টি নাম তো। সচরাচর বাঙালি মেয়েদের এরকম নাম খুব একটা শোনেনি সমুদ্র, কিন্তু কোথাও একটা তার মনে এখনো সংশয় যেন কাটছে না। কেন এই মেয়েটি আগ বাড়িয়ে কথা বলতে আসলো তার সঙ্গে? বুকের মধ্যে পুষতে থাকা সেই প্রশ্নটি এবার করেই বসে ও। তাই তা হঠাৎ এসে আমাকে এরকম একখানা প্রস্তাব কেন? আমি সপ্তাহে দুদিনেই লেকের ধারটায় আসি, ঠিক সন্ধে নামার পরপর, আর এসেই এই বেঞ্চে বসে সময় কাটাই একা একা। আর অদ্ভুতভাবে জানেন, কাউকেই সেদিন আর এই বেঞ্চে বসতে দেখি না, না আমি আসার আগে না পরে। যেন লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখে কেউ বেঞ্চটিকে শুধুমাত্র আমার জন্য। তাই আজকে এসে আপনাকে বসে থাকতে দেখে খানিকটা রাগ হয়েছিল বটে, কিন্তু আপনাকে একদৃষ্টিতে লেকের জলে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকতে দেখে আন্দাজ করলাম যে মনে মেঘ করেছে নিশ্চয়ই, আর তাই আলাপও হবে আর সামান্য হুমকিও দেওয়া যাবে, এই ভেবে যেচে কথা বলতে আসলাম। হুমকি মানে? আমার জমিতে এসে বসে থাকবেন আর লিগ্যাল নোটিশ দেব না, তা কি হয় বলুন? কথাটা বলে খিলখিলিয়ে হেসে ওঠে শৈলী। সমুদ্র লক্ষ্য করে ভারী মিষ্টি হাসি মেয়েটার। হাসির সময় ঠোঁটের সামান্যই ফাঁক হয়, আর সেটাই যেন মিষ্টতা আরও বাড়িয়ে তুলেছে মেয়েটার মুখে। হাওয়ার কারণে বারবার মুখের ওপর আছড়ে পড়ছে তার চুল। অবাধ্য কেশে হাত বুলিয়ে বারবার কানের পেছনে সরিয়ে দিচ্ছে শৈলী। যে বাতাসটাকে কিছুক্ষণ আগেও সমুদ্রের বেশ সতেজ কারক লাগছিল, হঠাৎ কেন জানা নেই ভারী রাগ হলো সেই হাওয়ার তলের ওপর তার। কারণ ওদের দাপটে চুলগুলো যে শৈলীর মুখটা আড়াল করে দিচ্ছে। মেয়েটার কথোপকথনে একটা বেশ টকঝাল ব্যাপার লক্ষ্য করছে সমুদ্র, অনেকটা ওই ঝালমুড়ির স্বাদের মতোই। কি ভাবছেন? না, মানে ভাবছিলাম যে মানুষটা ঝালমুড়ি ভাগ করে নিতে পারে, সে বেঞ্চটিও আশা করি ভবিষ্যতে ভাগ করে নিতে পারবে। কি পারবে না? ভবিষ্যতে আবার দেখা হবে বলছেন আমাদের? অতীতে যে হয়নি তা কি হলপ করে বলতে পারেন আপনি? এরকম একটা প্রশ্ন আশা করছিল না শৈলী একেবারেই। আগে থেকে চেনে নাকি সমুদ্র তাকে? কিন্তু চিনলে এইভাবে তাহলে কেন শুরুতে কথা বলছিল সে? সমুদ্র বুঝতে পারে প্রশ্নটা হয়তো অস্বস্তিতে ফেলে দিয়েছে শৈলীকে। পরিবেশ হালকা করতেই কথা ঘোরালো। তা বাড়িতে কে কে রয়েছে আপনার? সামান্য থমকে জবাব দেয় শৈলী। আমি আর বাবা। মা ছোটবেলাতেই মারা গেছেন, তবে বাবার সাথে সময়গুলো বেশ কাটিয়েছি জানেন। আমার বাড়িতে গেলে খুব একটা খেলনা পুতুল কিছুই পাবেন না, আমার বাবাই ছিল আমার পুতুল। সময় সময় গল্পের বই, আর রাত হলে আমার মাথার বালিশ। এখন অবশ্য বয়সের সাথে সাথে সম্পর্কগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। এমনটা কেন হয় বলুন তো? সম্পর্কগুলো একটা বয়সের পর মুরঝিয়ে যায় কেন? সম্পর্কের গাছগুলো শুকিয়ে যায় না, মানে আমরা নিজেরাই গাছগুলোতে জল দিতে ভুলে যাই। জল? জল মানে? সময়। একটা সম্পর্ক গড়তে সময় লাগে, ধৈর্য লাগে, আর এসব না থাকলে সম্পর্কের পাতাগুলো শুকিয়ে যাবেই। আর সময়ের মজাটা কি জানেন? সম্পর্কে যত বেশি সময় দেবেন, তত বেশি বেশি করে সুন্দর সুন্দর মুহূর্ত তৈরি হবে। আপনার অজান্তেই কিছু সুখময় স্মৃতি আপনার মনে, মাথায় দাগ কেটে চলে যাবে। শৈলী অবাক হয়। এই কিছুক্ষণ আগে এই ছেলেটি বলছিল না গুছিয়ে কথা নাকি সে বলতে পারে না, আর এখন তো যা ভারী ভারী কথার মালা জপে চলেছে
তা তো রীতিমতো কল্পনার বাইরে। আপনি তো বেশ ভারী ভারী কথা বলতে পারেন। কথাই বলা হয় না ভারী আর হালকা। তা বেশ তো, চলে আসবেন না হয় প্রত্যেক শনিবার আর বৃহস্পতিবার করে এখানে। বেশ লাগছে আপনার সাথে কথা বলে। আর দুদিনেও যদি আপনার মন না ভরে, তাহলে আপনার নাম্বারটা দিন, ফোনে কথা বলা যাবে নয়তো। এই শেষ কথাটা শুনেই প্রায় আঁতকে ওঠে সমুদ্র। সে কি ঠিক শুনল? শৈলী তার নম্বর চাইছে? মানে কোনো মহিলা বা মেয়ে নিজের থেকে কোনো পুরুষ বা ছেলের নম্বর যে চাইতে পারে, এ তো প্রকৃতির বেঁধে দেওয়া নিয়মের বাইরে। আর তাছাড়া সমুদ্র এই বিষয়ে একদমই আনকোরা। আর সেই অনভিজ্ঞতার রেশি ফুটে উঠল সমুদ্রের বলা কথাটাতে। মানে প্রথম দেখাতেই নাম্বার, মানে ওই ঘনিষ্ঠতা পরিচয়টা একটু বাড়তে দিলে হয় না? কথাটা শোনা মাত্রই মেয়েটার হাসি মাখা মুখে ছড়িয়ে পড়ে অস্বস্তির কালো মেঘ। সমুদ্রের চোখ থেকে মুখ সরিয়ে নিল। সমুদ্র বুঝতে পারে যে এইভাবে না বললেও হয়তো হতো, কিন্তু নতুন ব্যাটসম্যান হওয়ার ফলে যে বলের লাইন লেন্থ বুঝতে ভুল করেছে সে, তাই ক্লিন বোল্ড তো হতেই হতো, এবং ঠিক হলোও তাই। নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে কাঁধে ঝুলিয়ে একটা শুকনো হাসি সমুদ্রের দিকে ছুঁড়ে দিয়ে ফেরার পথ ধরে শৈলী। সমুদ্রের ভারী ইচ্ছে হলো একবার ডাকতে, একটু গুছিয়ে বলতে যে সে কি বোঝাতে চেয়েছিল, কিন্তু সে পারে না। এক দৃষ্টিতে চেয়ে থাকে মেয়েটার চলে যাওয়ার দিকে। একটা সময় পর আর তাকে দেখা যায় না। ঝালমুড়ি রাত খাওয়া ঠোঙাটা সযত্নে পকেটে ঢুকিয়ে ফেলে সমুদ্র। মিনিট 30-এর আলাপ হয়তো, কিন্তু কেন জানি না ওইটুকু সময়েই সমুদ্রের বুকের ভেতর ফুলতে থাকা ওই বিষণ্ণতার গ্যাস বেলুনটিকে শৈলী যেন তার মায়ার জালে ফাটিয়ে দিয়েছে। তবে মন খারাপটা কাটলেও একটা তেতো ভাব এখনো লেগে থাকে ওর মনের দুয়ারে। মেয়েটাকে ওভাবে বলা উচিত হয়নি একদমই। পরের দিন আর আসবে কিনা এই আচরণের পর, আসলেও তার সাথে দেখা করবে কিনা, কথা বলবে কিনা কে জানে। তবে দেখা হলে অবশ্যই সে একবার ক্ষমা চেয়ে নেবে শৈলীর কাছে। আপাতত দিন দিনে অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। অজস্র প্রশ্ন ঘুরতে থাকে সমুদ্রের মনে। আর এই ফাঁকে ওই কুকুরটা এসে তার মুখ ঘষতে থাকে সমুদ্রের প্যান্টে। লেক ফাঁকা হয়ে আসছে, বেশি দেরি হলে মা চিন্তাও করবে। বারবার পকেটের ভেতরে ঝালমুড়ির ঠোঙাতে হাত বুলিয়ে সমুদ্র এবার বাড়ি ফেরার পথ ধরে। রিকশার ভাড়া মিটিয়ে লেকের লাগোয়া পার্কটায় ঢোকে সমুদ্র। মনের ভেতরে একটা কালবৈশাখী ঝড়ের আভাস পাচ্ছে ও। উত্তেজনার পারদ এতটাই বেড়ে চলেছে যে সামনের লোকজনকে প্রায় এক প্রকার ধাক্কা মেরেই ফেলে দিচ্ছে। একদিনের পরিচয় যে মানুষটাকে এতটা ব্যতিব্যস্ত করে তুলতে পারে তা সত্যিই বিস্ময়কর। একদিনের পরিচয় কি আদৌ, কে জানে। বেশ কিছুটা হেঁটে অবশেষে নজরে পড়ে সেই বেঞ্চটি। আর নজরে পড়তে এই সমুদ্রের দ্রুত গতিতে হেঁটে চলা পা দুটি কোনো এক অজানা জাদুর কবলে পড়ে ব্রেক মারতে বাধ্য হয়। তার কারণ সে এসেছে, হ্যাঁ, শৈলী এসেছে। তবে সমুদ্রের কেন জানি না আজ মেয়েটাকে একটু অন্য রকম লাগছে। প্রায় আধ মিনিট জরিপ করার পর কারণটা বুঝতে পারেও। শৈলী আর চুল খুলে আসেনি, বরং খোঁপা করে এসেছে। বদলটা দেখে মনে মনে খুশি হলো সমুদ্র। নিষ্ঠুর হাওয়ার দল তাহলে আজ আর মেয়েটার মুখে ওই অবাধ্য কেশরাশিকে তার বিস্তার ঘটতে দেবে না। ওই মায়া ভরা চোখ দুটোকেই তো প্রাণ খুলে দেখতেই হাজির হয়েছে সমুদ্র। বিগত 3 দিন ধরে এই প্রহরের অপেক্ষায় তো রয়েছিল সে। শরীরের স্বাভাবিকতা ও মুখে খানিক বিমর্ষতা ভাব এনে সমুদ্র বেঞ্চটাতে বসে। তবে শৈলীর হাবভাব খুব একটা পরিবর্তন আসে না। এক মনে লেকের জলে দৃষ্টি স্থির করে বসে থাকে সে, যেন সমুদ্র যে এসে বসেছে সে বুঝতেই পারেনি। সমুদ্রের এবার একটু অস্বস্তি হতে শুরু করেছে। আগের দিনের ঘটনাটা বোধহয় সে ভুলতে পারেনি। আজ শৈলীর চোখের তলার কাজলটা অবশ্য লেপ্টে নেই। চোখের পলক মেয়েটার খুব একটা পড়ছে না। গভীর চিন্তায় ডুবে রয়েছে সে আজ। ওই দিনের প্রাণচঞ্চল মেয়েটা যেন আজ হারিয়ে গেছে কোথাও। সমুদ্র কি বলে কথা শুরু করবে তা ভাবছিল। ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে শৈলী বলে ওঠে, মায়ের কথা খুব মনে পড়ছে জানেন।
5 কি 6 বছর বয়স তখন আমার। মা মারা গেলেন। চেহারা আবছা মনে আছে, তবে মায়ের সাথে কাটানো স্মৃতিগুলো মুছে গেছে। আপনি ঠিকই বলেছিলেন, সময় স্মৃতি তৈরি করে। মা মেয়ের সম্পর্কটা সময় পেল না বলেই হয়তো সেরকম মুহূর্ত বা স্মৃতি মাথায় আর ঘর বাঁধতে পারেনি। সমুদ্র বুঝতে পারে পাহাড়ের বুকে আজ মেঘ করেছে। সমুদ্রের আজ শৈলীর দেওয়া ঘরোয়া টোটকার কথা মনে পড়ছে। আগে জানলে সেও হয়তো এক ঠোঙা ঝালমুড়ি নিয়ে আসত। মেয়েটার মন স্বাভাবিক করতে হবে। কি জানি মানে বলছিল ওর নামের? হ্যাঁ, পাহাড়। পাহাড়ের নিস্তব্ধতা তো সবারই ভালো লাগে, কিন্তু শৈলীর ক্ষেত্রে নয়। এই পাহাড় যত চঞ্চল হবে ততই সমুদ্রের বুকে ঢেউ খেলবে। তবে শৈলীর মন খারাপের কারণ যে সে নয়, এটা তার বুকে একটু হলেও বল জুগিয়েছে। মামারা মেয়েটাকে কিভাবে সান্ত্বনা দেবে ও জানে না। মায়ের অভাব যে কি জিনিস তার তো সেটা অজানা, কিন্তু কিছু না বললেই তো নয়। মেয়েটার মন আজ তাই একটু স্থিরতা চাইছে, চাইছে কাউকে খুব শক্ত করে ধরতে। একটা দীর্ঘশ্বাস পেলে এবার সমুদ্র বলে, মা না থাকার অনুভূতির সম্পর্কে আমি একেবারেই আনাড়ি। সকাল থেকে সন্ধে যে মানুষটাকে পাশে পাই, সে না থাকলে জীবনটা কোন দিকে মরবে তাও অজানা। তবে একটা বিষয়ে আমি নিশ্চিত, জীবনটা খানিকটা হলেও ফাঁপা হয়ে যাবে। আর ফাঁপা জিনিসে যে কেউ আঘাত দিতে পারে। তাহলে উপায়? শূন্যস্থান ভরতে হবে। মায়ের জায়গা পূরণ হয় বলছেন? না না, মাকে সরানো যায় না, তা একেবারে অন্যায়। কিন্তু মা যেভাবে আগলে রাখে সেরকম আগলে রাখার মানুষ নিশ্চয়ই থাকে। সেই সঠিক মানুষটিকে খুঁজতে হয়। আপনার এখন দায়িত্ব সেই সঠিক মানুষটিকে, যে আপনার ওই মনের শূন্যস্থানটিকে ভরবে, তাকে খুঁজে বার করা। ক্লান্ত হয়ে যাওয়া ঠোঁটে মুচকি হাসির রেশ দেখা যায় অবশেষে। সমুদ্রের কথাগুলো শুনতে আজকাল বেশ ভালো লাগছে শৈলীর। এখনো অবধি কথা বলে এটুকুও ঠাওর করতে পেরেছে যে ছেলেটার শুরুতে সুরতাল কেটে গেলেও একবার স্বাভাবিক হতে পারলেই কথাগুলো নজরুল গীতির থেকে কম প্রাণ জোড়ানো নয়। আপনি দাবি করছেন আপনি খুব একটা মেশেন না কারোর সাথে, কথা গুছিয়ে বলতে পারেন না, কিন্তু কঠিন কঠিন কথাগুলো তো বেশ সহজেই বলে ফেলতে পারেন। সত্যি করে বলুন তো, প্রেমের দাগ কাটেনি একবারও মনে? ভালোবাসার সমর্থক কি জানেন? কথা ঘোরাবেন না প্লিজ। না না, ঘোরাবো না, আপনি বলুন। প্রেম কিংবা অনুরাগ? ভুল জানেন। ভালোবাসার আর এক নাম হলো ভীতি। ভীতি? ভালোবাসতে ভয় লাগে আমার। না মানে পূর্ব কোনো তিক্ত অভিজ্ঞতার জন্য তা কিন্তু নয়, মানে ভুল বুঝবেন না। তাহলে? ভালোবাসার ওজন বেড়ে গেলে তা মায়ায় পাল্টে যায়। আর ভালোবাসার সুতো ছেঁড়া গেলেও মায়ার টান থেকে বেরোনো বড় মুশকিল। আর আমি মায়ের টানে পড়তে চাইনি, তাই আর কি ভয় লাগে ভালোবাসতে। শৈলী যত ছেলেটাকে দেখছে ততই যেন অবাক হচ্ছে। ওর মনে হয় সমুদ্র যেন নিজেকে একটা মোড়কের মধ্যে আবদ্ধ করে রাখে। সেই মোড়ক যদি একবার খোলা শুরু হয় তাহলে ওর বিভিন্ন দিক দর্শন করা যাবে, ঠিক যেমন শৈলী এখন দর্শন পাচ্ছে। এক দৃষ্টিতে শৈলী তাকিয়ে থাকে ওর দিকে। সমুদ্র ব্যাপারটা লক্ষ্য করতেই খানিকটা অস্বস্তিতে পড়ে, কিন্তু এই অস্বস্তিতে খানিকটা হলেও একটা ভালো লাগা রয়েছে। সমুদ্র যেন চাইছিল শৈলী তাকিয়ে থাকুক তার দিকে। কিসের আকর্ষণে মেয়েটার প্রতি এই মায়াটা বেড়ে চলেছে তার। তবে কি? সামান্য গলা ঝেড়ে সমুদ্র বলে, হ্যাঁ, আমার মন্তব্য তো শুনলেন, এবার আপনার দিকটাও একটু শুনি। আমার ধারণা একেবারে উল্টো। আমার মনে হয় মায়ায় জড়ানোটা ভালো। কারোর প্রতি দুর্বল হলে জীবনটা সহজ হয়ে যায়। আপনি তখন নিজের বদলে তার জন্য বাঁচতে শুরু করবেন।
নিজের অভ্যাস তার জন্য পাল্টাতে লাগবেন। তাই ভালোবাসার সমার্থক আমার কাছে প্রেমই, ভীতি নয়। তা মায়ার চাপে চাপা পড়েছেন নাকি? বীর পুরুষের মতো প্রশ্নটা করে সমুদ্র। ভালোবেসেছি, স্কুল জীবনের প্রেম। আপনার কথা মতন সে ভালোবাসার ওজনটা তবে বাড়েনি। তা অপুষ্টিতে ভুগলো কেন আপনাদের ওই প্রেমটা? ওর সন্ধে পছন্দ ছিল না, তাই। উত্তরটা শুনে হকচকিয়ে ওঠে সমুদ্র। মেয়েটার ভীমরতি ধরল নাকি রে? সন্ধে পছন্দ নয় বলে বিচ্ছেদ হতে পারে, এ তো রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার। সামান্য কেশে আমতা আমতা করে ও জিজ্ঞাসা করে, ইয়ে মানে ব্যাপারটা একটু গুছিয়ে বলবেন প্লিজ? জানি অবাক হচ্ছেন, তবে কি করব বলুন, এটাই আমার একটা অদ্ভুত স্বভাব। সন্ধ্যের প্রতি একটা ভালো লাগা রয়েছে আমার। সন্ধে মানে এক কথায় আমার কাছে ক্লান্ত হয়ে বাড়ি ফেরা। সন্ধে নামছে নামছে এই ব্যাপারটাই আমার কাছে অনেকটা ওই মহালয়ার পর থেকে পুজোর আগে পর্যন্ত অপেক্ষা করার মতন। সাদাটে আকাশটা আস্তে আস্তে আলকাতরা মেখে নেয় যেন। রাস্তাঘাট ব্যস্ত হলেও ওই ব্যস্ততার যেন একটা আলসেমি রয়েছে। বাবা আমাকে তো প্রায়শই বলতো, আমার নাম শৈলী না রেখে সন্ধ্যা রাখলেই ভালো হতো। সন্ধ্যের মজা কি জানেন তো? এর তল কিন্তু সহজে পাওয়া মুশকিল। স্থানকাল পরিবর্তন হলে এর আচরণের সামান্য বদল আসে। যেমন ধরুন, শীতকালে সন্ধে খুব তাড়াতাড়ি নামে, অথচ গ্রীষ্মকালে সহজে যেন তার ঘুমই ভাঙে না। আবার পাহাড়ে চলে যান, আপনি টেরই পাবেন না কখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। আর আমার দুর্ভাগ্য দেখুন, যে ছেলেটাকে আমার পছন্দ ছিল, ওর কাছে যাই রাত তাই বিকেল তাই সন্ধে। সন্ধ্যের মজা আমার সাথে না নিতে জানলে তার সঙ্গে আমি বাবা কিছুতেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারবো না। শৈলীর কথা শেষ হয়। সমুদ্রের শুরুতে ভীমরতি মনে হলেও মেয়েটার কথায় যুক্তি আছে সেটা লক্ষ্য করে। মানুষের পছন্দের ঋতু হতে পারলে দিনের কোনো একটা বিশেষ সময়ও পছন্দের হতেই পারে। নিজের খোঁপাটা খুলতেই চুলে হাত দেয় শৈলী, আর দেওয়া মাত্রই বেশ দাবি নিয়ে সমুদ্র বলে ওঠে, বাঁধায় থাকতে দিন না। বড় দুটো কুঁচকায় শৈলী, আর শৈলীর আড়ালেই জিভ কাটে সমুদ্র। এটা বলা একেবারেই উচিত হয়নি। মেয়েটা যে কি ভাবছে তার ব্যাপারে, এরকম প্রত্যেক দিন একবার করে মেয়েটাকে অস্বস্তির মুখে ফেলে দিচ্ছে সে। ইস, আবারও একই ভুল। কখন কি বলতে হয় সালা কিচ্ছু জানে না। ইয়ে, বলছেন যখন, কথাটা রাখি তাহলে। কাচুমাচু মুখে সমুদ্র তাকালো এবার শৈলীর দিকে। না, খোঁপাটা খোলেনি সে, বরং মুচকি মুচকি হাসছে তার দিকে তাকিয়ে। সমুদ্রের বেশ ভালো লাগলো ব্যাপারটা। গুরুত্ব এই জিনিসটাই তো মানুষ খোঁজে। অফিসে বস দেয়নি, স্কুল কলেজে বন্ধুরা দেয়নি, কিন্তু শৈলী দিল। অতি সামান্য ব্যাপার, তাও গুরুত্ব সে পেল তো কারোর কাছে। হাসি জিনিসটা বড়ই ছোঁয়াচে, আর ওই হাসির রেশ এবার শৈলীর ঠোঁট থেকে ছড়িয়ে পড়ে সমুদ্রের ঠোঁটেও। এবার আমি একটা আবদার করি। করুন, সামর্থ্য থাকলে অবশ্যই মেটাবো। আপনিটা ক্রপ করে এবার তুমি করে ফেলি। এটাই চাইছিল সমুদ্র, কিন্তু আবার বোকা বোকা না লাগে তাই ভয়ে বলেনি। আপনি অচেনাদের জন্য, পরিচিত কাছের মানুষটার জন্য তুমি শ্রেয়। আর তাই ফেল ফেলিয়ে বোকা বোকা ভাবেই ও বলে, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমিও তাই ভাবছিলাম আর কি। মানে ঠিক আসলে কি করে বলবো সেটা বুঝতে পারছিলাম না। এই যা, আজ তুলনামূলকভাবে লেকটা ফাঁকা, পরিবেশ বেশ শান্ত হয়ে রয়েছে। তাই হয়তো আকাশ ভারী হয়ে থাকার ফলেই লোকজন আর এদিকের পথ মারায়নি। একদিকে ভালোই, একাকিত্ব বন্ধু করতে সাহায্য করে খুব সহজেই। আপনাকে একটা প্রশ্ন করি, জটিল কিছু নয়। নরম গলায় জিজ্ঞাসা করে মেয়েটা। গল্প করতেই তো আশা, নির্দ্বিধায় করুন। আপনার কি মনে হয়, একবার যে মানুষগুলো জীবন থেকে হারিয়ে যায়, তারা কি আবার ফেরত আসতে পারে আমাদের জীবনে? আম, মানে দেখুন, আমার কাছে এটার ঠিক ওই সোজা উত্তর নেই। মানে কেউ কেউ হয়তো হারিয়ে যায় আবার ফিরে আসবে বলেই, আবার কেউ কেউ
জেনে শুনেই হারিয়ে যেতে চায়, আর ফিরতে চায় না বলে। উত্তরটা শুনে শৈলীর কি প্রতিক্রিয়া হলো তা ঠিক ঠাউর করে উঠতে পারে না সমুদ্র। আপনার কি মনে হয় ফিরে আসে তারা? আসে, আলবাত আসে। মানুষ হারিয়ে যায় আবার ফিরে আসবে বলেই। হ্যাঁ, হয়তো আপনি তাকে আর চিনতে পারবেন না, কিন্তু সে আপনার জীবনে নিশ্চয়ই ফিরে আসবে। চিনতে পারবো না এমনটা কেন বলছেন? কারণ তারা ওই একই চেহারায় একই রূপে নাও ফিরতে পারে তাই। এ যেমন ধরুন, আমার জন্মের আগে আমার ঠাকুমা মারা যান, আর তাই আমি যখন জন্মালাম আমার বাবা তো খুশিতে প্রায় কেঁদেই ফেলেছিলেন শুনেছিলাম। বাবার মনে হয়েছিল ঠাকুমা আবার ফিরে এসেছে আমার মধ্যে দিয়ে। শুধু এটাই নয়, আমি জানতাম আমার ডাকনামের হয়তো ভবিষ্যতে আর কোনো জায়গাই থাকবে না লোকেদের মুখে। তাই খুব যত্নে আমার বাড়ির বেড়ালটার নাম রেখে দিয়েছিলাম কনি। বাড়িতে আমি না থাকলেও আমার ডাকনামটা তাও বাড়ির লোকেদের মুখে মুখে ঘুরে বেড়াত। আপনার ডাকনাম কোনি তাহলে? আপনাদের ছেলেদের এই সমস্যা জানেন, হাজারো গুরুত্বপূর্ণ কথাগুলোর ভিড়ে সেই অপ্রয়োজনীয় কথাটাই তুলে আনবেন। কই, এত ফিলোজফি ঝাড়লাম, সেগুলো নিয়ে তো কিছু বললেন না। কোথায় আমার ডাকনাম নিয়ে পড়েছেন? এই তো বললেন আপনি ডাকনামকে আগলে রাখতে চান, তাহলে এত মিষ্টি একটা ডাকনামকে আমি যখন মনে রাখতে চাইছি তখন সমস্যা কেন? কথাটা শুনে সামান্য লজ্জা পেল শৈলী। প্রশংসা শুনলে লজ্জা পাওয়াটা যদিও স্বাভাবিকই। আচ্ছা, আজ আসি তবে। হ্যাঁ, একটু তাড়া আছে, বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। আবার পরের দিন কথা হবে। হ্যাঁ। শৈলী চলে যাবে এত তাড়াতাড়ি? মনটা ভারী হয়ে গেল সমুদ্রের। কিন্তু যে মোক্ষম প্রশ্নটা এতক্ষণ মাথায় পাক খাচ্ছিল, এখন না করে ফেললে তো বিপদ। সাহস করে তাই সমুদ্র করেই ফেলে প্রশ্নটা। আব, আম, শৈলী, বলছিলাম কি, আমাদের ওই ফোন নাম্বারটা আমরা আমরা তো আদান প্রদান করতে পারি, তাই না? প্রশ্নটা শুনে শৈলী মৌখিক জবাব দেয় না, তার বদলে ওর ভ্রু দুটো সামান্য পড়ে ওঠে। না, অস্বস্তিতে নয়, বরং তাতে যেন একটা দুষ্টু মিষ্টি ভাব রয়েছে। সমুদ্রর মুখের ভঙ্গি দেখে নিমেষে উল্টো সুর টানে। না মানে আসলে ওই আগের দিন না বলেছিলাম, তাই আর কি। মানে আসলে এমনি ওভাবে বলাটা মানে আমার আমার খুব খারাপ লেগেছিল, তাই আর কি। তবে আপনার অস্বস্তি হলে অসুবিধা নেই। সমুদ্রের বেশ কাছে ঝুঁকে পড়ে শৈলী। ওর নিঃশ্বাসের উষ্ণ ভাবটাও পরিষ্কার অনুভব করতে পারছে সমুদ্র। চাপা স্বরে শৈলী বলে, আগের বার বলেছিলেন এক দেখাতেই ঘনিষ্ঠতা নাকি বাড়ে না, তাহলে বলছেন দুবার দেখাতে ঘনিষ্ঠতা বেড়ে যায়? কথাটা বলেই চকিতে উঠে হাঁটা দেয় শৈলী। সমুদ্র বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর চলে যাওয়ার দিকে। যাওয়ার আগে এরকম একটা 5 লাইন শুনিয়ে যাবে তা দুঃস্বপ্নের অতীত ছিল সমুদ্রের কাছে। একদম মিলিয়ে যাওয়ার আগে একবার ফিরে তাকায় শৈলী। চুলটা ছড়িয়ে রয়েছে মুখের ওপর। কিছু যেন একটা রয়েছে সেই চেহারাতে, কিছু একটা রয়েছেই, এমন কিছু যা আগে দেখেনি সমুদ্র। ফিকে হয়ে আসে এবার ওর মুখটা। আবারও চলে গেল শৈলী। ফের কয়েকদিনের অপেক্ষা। মুখ ভার থাকা আকাশের বুক থেকে অশ্রুধারা পড়তে শুরু হয়। বৃষ্টির জলে ভিজিয়ে দেয় সমুদ্রকে। কিন্তু আজ আরাম লাগছে কেন জানি না ওর। বৃষ্টির জলে ভেজার এতটা আনন্দ আগে সে পায়নি। তবে আজ কিসের জাদু ভর করেছে তার মনে? এ প্রশ্নের উত্তর হয়তো সমুদ্রও জানে না, কিংবা জানে কিন্তু মানতে চাইছে না। এক্সট্রা চাবি সবসময় নিজের কাছে রেখে দেয় সমুদ্র। আজ তার প্রয়োজন পড়বে। কাক ভেজা হয়ে বাড়ি ফিরেছে সে। মায়ের কথা শুনে ছাতাটা নিয়ে গেলেই ভালো হতো। এখন এই চুপচুপে ভেজা অবস্থাতে মায়ের হাতে ধরা পড়ে গেলে দ্বিতীয়বার ঝাড়ের মুখোমুখি পড়তে হবে তাকে আজ। ঝড় ধেয়ে আসবেই, তবে সাময়িকভাবে তাকে রোধ করা যেতেই পারে। আর তাই
কলিং বেলটা না বাজিয়ে এক্সট্রা চাবি দিয়ে লক খুলে বাড়িতে ঢুকে এলো। মা এখন নিজের ঘরেই টিভি নিয়ে ব্যস্ত। নিজের ঘরের দিকে পা টিপে টিপে এগোতে যাচ্ছিল। ঠিক সেই সময় অতি পরিচিত আওয়াজটা শুনেই থমকে যায়। মায়ের গলা। তবে আজকে তাকে হাতে নাতে ধরবে বলেই কি এখানে অপেক্ষা করছিল? কিন্তু একটা ব্যাপারে সামান্য খটকা লাগে তার। মায়ের আওয়াজে কাঠিন্যতার বদলে একটা ভেঙিয়ে কথা বলার ভাব ফুটে উঠেছে। তা মেয়েটার সাথে ভিজলি না একা একাই? হ্যাঁ, সমুদ্রের মাথায় বাজ পড়ে। মা বুঝে গেল কি করে ব্যাপারটা? সে তো কিছু বলেনি। বুঝে যখন গেছে আর ঢেকে লাভ নেই। আর মায়ের সাথে মনের কথাটা ভাগ করে নিলে চঞ্চল মনটা একটু স্থিরতা পাবে। ইয়ে মা, মানে ভেজা কাপড়ে বেশিক্ষণ দাঁড়াস না, ফ্রেশ হয়ে আয়, তারপর শুনছি সব। যা। সমুদ্র আর দেরি করেনি। বাথরুমে গিয়ে দ্রুত গতিতে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নেয়। কিভাবে মাকে সবটা বলবে সেটা একবার ভালো করে ঝালিয়ে নেয়। মাকে কোনো কথা ভাগ করতে গিয়ে আগে তো এত হোঁচট খেতে হয়নি। তবে শৈলীর ব্যাপারেই এমনটা ঘটছে কেন? এই মেয়েটা এক সপ্তাহে তার জীবন পুরো উল্টে পাল্টে রেখে দিয়েছে। আয়নার সামনে তাকালে সমুদ্র যেন ওই আগের খামখেয়ালি ছন্ন ছাড়া চুপচাপ ছেলেটাকে আর খুঁজে পায় না। মায়ের ঘরে ঢুকতেই দেখে মা অধীর আগ্রহে বসে আছে ছেলের কথা শুনবে বলে। তাড়াতাড়ি বস এদিকে আর বল মেয়েটার ব্যাপারে। সমুদ্র মায়ের পাশে বসে বেশ খানিকক্ষণ চুপচাপ থেকে মায়ের কোলে মাথা রাখেও। সমুদ্রের মা ওরফে কুমুদিনী চ্যাটার্জি ছেলের এরকম আচরণের মানে ভালোই বোঝেন। ছটফটে মনটাকে শান্ত করতেই সমুদ্র আশ্রয় নেয় মায়ের কোলে। চুলে হাত বুলিয়ে দিতে দিতে কুমুদিনী দেবী বলেন, নাম কি মেয়েটার? মায়ের কোলে মাথা গুঁজেই উত্তরটা দেয় ও। শৈলী। নামটা শুনে একটা প্রশান্তির হাসি যেন খেলে গেল কুমুদিনী দেবীর মুখে। শৈলী আর সমুদ্র, নাম দুটো যেন একে অপরকেই সঙ্গ দেওয়ার জন্যই রাখা। প্রত্যেক সমুদ্রের উৎস তো পাহাড় থেকেই হয়, বল। মায়ের কথাগুলো শুনে একটু লজ্জা পেল সমুদ্র। ব্যাপারটাও লক্ষ্য করেছে। নামের এই অদ্ভুত মিলটা কি নিতান্তই কাকতালীয়? তা শৈলীর সাথে দেখা হলো কোথায়? অফিসে নতুন এসেছে নাকি? না না, অফিসে নয়, এই বাড়ির কাছের লেকটা, ওইখানে হঠাৎ একদিন যেচে এসে আমার সাথে কথা বলল। মানে আমি না প্রথমে খানিকটা অবাকই হয়েছিলাম, কিন্তু তারপর কেন জানি না। মেয়েটার সাথে কথা বলা শুরু করতেই মনটা হালকা হয়ে গেল, তাই তো? মায়ের এই মন পড়ে নেওয়ার আশ্চর্য ক্ষমতা আর অবাক করে না সমুদ্রকে। সব মায়েদেরই থাকে হয়তো। একদিকে ভালোই, আর ভেঙে বলতে হয় না কিছুই, না বলেই বুঝে ফেলে তারা। তোর বাবার সঙ্গেও আমার প্রথম পরিচয় ওই লেকের ধারেই, জানিস। বাবা, এই শব্দটা শোনা মাত্র এই মায়ের আঁচলটা খামচে ধরে সমুদ্র। তিক্ততা কী জিনিস এবং মানুষকে তা কিভাবে বিষিয়ে দেয় তার প্রধান উদাহরণ তার বাবা। মায়ের সাথে বাবা ডিভোর্সের পর থেকেই একটা জিনিস সমুদ্র বুঝেছিল, সব মানুষের দরকার এক জীবনে পড়ে না। কয়েকজন না থাকলেও জীবন নিজের ছন্দে এগোতেই থাকে এবং আরও যেন সুমধুর হয়ে যায়। কুমুদিনী দেবী ব্যাপারটা বুঝতে পারেন। বাবার কথা উঠলেই শরীরটা কেঁপে কেঁপে ওঠে ছেলেটার। অস্বস্তির মাত্রাটা বাড়তে থাকে পলকেই। তাই দ্রুত প্রসঙ্গ পাল্টে ফেলেন তিনি। শৈলী মায়ের সাথে এবার তাহলে দ্রুত পরিচয় করা আমার। তোদের চার হাত এক করে একটু নিশ্চিন্ত হই আমি। OMG, কত দূর ভেবে ফেলেছো তুমি! সবে কথাবার্তা শুরু করেছি মা। আর আমার এসব বিষয়ে যেন একটু ভয় লাগে। কেন শুনি? বাবার মতন যাতে না হয়ে যায়, তাই। কাউকে একা পেলে আমি চলে যেতে পারবো না মা। নিজে একটা উদাহরণ তৈরি করে দে তাহলে। বাইরের লোক যাতে এটা বলতে না পারে বাপ ছেলের একই রক্ত বইছে। প্রশ্নটা বাইরের লোক কি বললো সেটা নয় মা, শৈলী কি চায় সেটা আসল। ওর ভালো থাকাটাই আসল। এখানে কোনো প্রতিযোগিতার ব্যাপার নেই মা। আর বাবার সাথে তো একেবারেই নয়। নিজের বাবার প্রতি এই ঘৃণার বীজটা সমুদ্রের মনে সেই 5 বছর বয়সেই গেঁথে গিয়েছিল, যখন তার বাবা নিজের কাজকে প্রাধান্য দিয়ে তাদের ফেলে রেখে চলে যায়।
পরিবার নাকি তার ব্যবসায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বাবা মায়ের ডিভোর্সের পর মাকে ভেঙে পড়তে দেখেছে সমুদ্র, আর মায়ের প্রত্যেকটা অশ্রুবিন্দু যেন বাবার প্রতি হিংসার আগুনে ঘি ডালার কাজ করেছে। ছোট্ট থেকেই তাই মায়ের প্রতি একটু বেশি দুর্বল সমুদ্র, কিন্তু জীবন্ত অনিশ্চয়তায় ভরা। হঠাৎ করে শৈলী যে তার জীবনে আগমন ঘটবে তা কি আদৌ আন্দাজ করেছিল সে? অত না ভেবে শৈলীর সঙ্গে পরিচয় করা আমার। আর বাড়ি নিয়ে আসিস, মেয়েটাকে হাতে বানিয়ে কিছু খাওয়াবো ক্ষণ। সমুদ্র কিছু উত্তর দেয় না। ঘুম জড়িয়ে আসছে চোখ জুড়ে। মায়ের কোলে মাথা গুঁজে চোখ বোঝেও। দুপুর গড়িয়েছে। সময়ের স্রোতে গা ভাসিয়ে সকাল থেকে ব্যস্ততায় ডুবে থাকা মানুষের দল এবার একটু হাঁপিয়ে উঠেছে। কিন্তু আজ অফিসে ছুটি নেওয়ার কারণে ব্যস্ততার জাল ছিঁড়ে ভাত ঘুমের মোড়কে ডুবে রয়েছে সমুদ্র। মায়ের হাতের রান্নার পর ওই চেনা বিছানার মোহের টান আর এড়াতে পারে না সে। বাঙালির রক্তে এই ভাত ঘুমের মাদকটা স্বয়ং ভগবানেরই দান মনে হয়। তবে আজকাল ঘুমের ঘুরে চোখ দুটি বন্ধ করে রাখতেও মন্দ লাগে না সমুদ্রের, কারণ ঘুমে মগ্ন মস্তিষ্ক জন্ম দেয় স্বপ্নের, আর সমুদ্রের স্বপ্ন জুড়ে থাকে ওই চেনা মুখটা। আর সেখানে শুধু সন্ধে নয়, কড়কড়ে রোদে শুকনো দুপুর হোক বা জ্যোৎস্নামাখা রাত, সবেতেই শৈলীর ওই চেনা মুখটা দেখতে পায় সমুদ্র, কিংবা বলা বাহুল্য সমুদ্র দেখতে চায় সেই সব দৃশ্য। আজও চোখটা ঢুলে পড়েছে মিনিট 10 হয়নি, তখনই ফোনটা বেজে ওঠে ওর। ঘুমের এমনি বেশ পাতলা, সামান্য জোরে নিঃশ্বাসই তার নিদ্রা সহজেই ভঙ্গ করে ফেলতে পারে। সামান্য বিরক্তি মাখা মুখ নিয়ে ফোনটা তোলেও। ফোনের স্ক্রিনে না তাকিয়েই ফোনটা কানে দিল সমুদ্র। ফোনের ওপাশে থাকা পুরুষ কণ্ঠটি চেনা তার। সমুদ্রের মামা ফোন করেছে। সমুদ্রের রিসিভ করা মাত্রই সে বলে, বাইরে দাঁড়িয়ে রয়েছি, দরজাটা খোল। সামান্য অবাক হলো। মামা এসে বেল বাজালো না কেন? মা খুলে দিত দরজাটা। তার ঘুমটার আর 12টা বাজতো না তাহলে? অনিচ্ছা সত্ত্বেও গিয়ে দরজাটা খোলেও। দরজা খুলেই প্রশ্নটা করে বসে, কলিং বেলটা দিলে না কেন? মা এসে দরজাটা খুলে দিত তখন। আসলে আমার ছুটি ফুটি পেলে আর কি, সামান্য দুপুরে জিরিয়ে নিন, আর তখন বিছানা ছাড়তে ইচ্ছে করে না একদমই। মা তো সিরিয়ালই দেখে এই সময়টা, এতক্ষণ দাঁড়াতে হতো না তোমাকে। ছাড়ো, ভেতরে এসো, আমি মাকে গিয়ে ডাকছি। কথাগুলো বলে ভেতরে চলে যায় সমুদ্র। কিন্তু ও লক্ষ্যও করে না পেছনে ওর মামা হতবাক হয়ে এক দৃশ্যে চেয়ে রয়েছে তার ভাগ্নের চলে যাওয়ার দিকে। এই ভর দুপুরে ভূতের দর্শন পেয়ে গেলেও বোধহয় উনি এতটা অবাক হতেন না যতটা অবাক করে দিয়েছে তাকে সমুদ্রের বলা কথাগুলো। 10 বছর বয়সী এক আফ্রিকান মেয়ে দাবি করে বসে সে নাকি তার পরলোকগামী আঙ্কেলকে দেখতে পায় বাড়ির মধ্যে হেঁটে চলে বেড়াতে। মাঝে মাঝে মেয়েটির দিকে নাকি সে স্থির দৃষ্টি করে দাঁড়িয়ে থাকে, তবে কোনো কথাবার্তা বা বাক্য বিনিময় হয়নি তাদের মাঝে। এটা কিন্তু আমার স্বরচিত কোনো গল্প নয়, বিদেশে পাবলিশড হওয়া একটি কেস স্টাডি। প্রাথমিকভাবে মেয়েটির মা বাবা ভাবেন যে কোনো রকম জাদু টোনার প্রভাব ঘটেছে তাদের মেয়ের ওপর, কিন্তু তা একেবারে মিথ্যে প্রমাণিত হয়। এমনকি মেয়েটির কোনো রকম মেডিকেল হিস্ট্রি অথবা ট্রমাটিক পাস্টও কিন্তু নেই। শীততাপ নিয়ন্ত্রিত গোছানো ঘরে গমগম করছে শতাব্দী রায়ের রাশভারী কলা। শতাব্দী রায় শহরের নামকরা মনোরোগ বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম। সমুদ্রের ওহেন আচরণের পর তার মামা ওরফে পার্থ ব্যানার্জি আর এক প্রকার উপায় না পেয়েই জোর করে নিয়ে আসে সমুদ্রকে মিস রায়ের কাছে। একটা অপরাধ বোধ এমনই কাজ করছে তার মনের ভেতর। উনি ভাবেন বোধহয় মামরা ছেলেটাকে একা না রাখলেও পারতেন তিনি। দিদি চলে যাওয়ার পর এমনই নিজের বলতে আর কেউ ছিল না ছেলেটার।
সেখানে ভরসা আর ভালোবাসার একমাত্র স্তম্ভ হিসেবে ছিলেন তিনি। এবার সেই স্তম্ভ নড়ে বসলে বাড়ির দেওয়ালে তো ফাটল পড়বেই। এটা কবে থেকে হচ্ছে বলতে পারবেন? মিসেস রায়ের প্রশ্নে হুঁশ ফেরে তার। অতীতের জাল থেকে বেরিয়ে সে উত্তর দেয়, সঠিক বলতে পারবো না ম্যাডাম। দিদি বছর দুয়েক আগে মারা যায়। তখন ছেলেটা একদম চুপ হয়ে গেছিল, যেন একটা জীবন্ত লাশ। ঘরের এক কোণে পড়ে থাকতো, কথা নেই বার্তা নেই। একটু পরিস্থিতি স্বাভাবিক হলে অনেক জোর করেছিলাম নিজের সঙ্গে নিয়ে যাওয়ার, কিন্তু আজকালকার ছেলে মেয়ে জাননি তো, কারো কথা শোনে? মায়ের মৃত্যু থেকে তবে ও কিছুটা হলেও সামলে উঠেছিল। আর তাছাড়া 2 বছর আগের মায়ের মৃত্যুর ট্রমাটা আবার এতদিন পর হিট করলো। স্ট্রেঞ্জ। আরেকটা ঘটনা এর মাঝেই ঘটেছে ম্যাডাম। দাঁতে দাঁত চেপে কথাটা বলে সমুদ্রের মামা। মাথা নিচু করে এতক্ষণ বসেছিলেন তিনি। এবার ঘরের লাগোয়া বারান্দায় চোখ রাখেন। সমুদ্র বসে রয়েছে সেখানে, বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে, আর স্ক্রিনে কিছু একটা দেখার ফলে ঠোঁটের কোণে হাসি ছড়িয়ে পড়ছে তার। একটু ডিটেলসে বলবেন প্লিজ। সমুদ্রের থেকে নজর ফিরিয়ে এবার সে বলতে আরম্ভ করে আবারও। শৈলী বলে একজন ওর জীবনে আসে। বেশ ঘনিষ্ঠতা বাড়তে থাকে দুজনের মধ্যে। আমরা ভাবলাম যে মায়ের শূন্যস্থানটাও খানিকটা হলে কিছুটা মিটলো তাহলে, কিন্তু দুর্ভাগ্যবশত 1 মাস আগে শৈলীও একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, স্পট ডেড। মিস রায় এবার তাকায় সমুদ্রের দিকে। মানুষকে ভেঙে ফেলতে একটা আঘাতই যথেষ্ট, আর এখানে তো একই ঘায়ে 2 বার আঘাত করা হয়েছে। জখমের ওপর জখম। মানুষের মন এমনি খুব হালকা। একটা বড় সড়ো আঘাতই যথেষ্ট তাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার জন্যে। আর এক্ষেত্রে তো একসাথে দুটো। মন আর মস্তিষ্কের এই যোগসূত্রটা টালমাটাল হয়ে গেছে সমুদ্রের ক্ষেত্রে। মন মানতে চাইছে না যে তার কাছের 2জন ব্যক্তি মৃত, আর মস্তিষ্ক সেখানেই বারবার সত্যিটা মেলে ধরতে চাইছে ওর সামনে। ওকে নজরে রাখলে বুঝতে পারতেন সমুদ্র নিজের মায়ের সাথে সাথে হয়তো নিজের প্রেমিকা শৈলীকেও হ্যালুসিনেট করে। পার্থবাবু বুঝতে পারেন না কি বলবেন। মনের রোগকে সারিয়ে তোলার বিষয়টা আজও সাধারণ মানুষের কাছে ঠিকভাবে পরিষ্কার নয়। যে মানুষগুলো আর সশরীরে ইহজগতে উপস্থিত নেই, তাদেরকে কল্পনা করে তাদের সাথে কথাবার্তা বলা, এইসব এখনও বোধগম্য হচ্ছে না সমুদ্রের মামার। কিন্তু এরকম আচরণের সাক্ষী তো তিনি নিজেই আজ হয়েছেন। গলার কাছে মনের কষ্ট এসে জমা হয়েছে তার। একমাত্র ভাগ্নের এরকম দিন আসবে সে কল্পনাও করেনি। সমুদ্রের বাবা এখন কোথায়? সমুদ্র ছোট থাকতেই দিদি আর জামাইবাবুর ডিভোর্স হয়ে যায়। একার হাতেই মানুষ করে সমুদ্রকে দিদি। বাবাকে তো ছেলেটা কোনোদিনই পায়নি। এর কারণেই বাবার প্রতি বেশ খানিকটা অভিমান, ঘৃণা জড়ো হয় ওর মনে। সে নিজেও আর যোগাযোগ রাখেনি ওর বাবার সঙ্গে। ফাদার ফিগার বলতে ওর কাছে আমিই ছিলাম, আর সেই আমি ওকে একা ফেলে দিলাম। সমুদ্রের এই মানসিক রোগ কিন্তু ওই মৃত্যুর আঘাতগুলোর ফলে নয়, জানেন। ওর আসল কারণটা হচ্ছে হারিয়ে ফেলার ভয়। ওর প্রথম আঘাতটা আসে ওর বাবার থেকে, তারপর মা, তারপর শৈলী। এবার বাবার প্রতি হয়তো একটা ঘৃণা থাকার ফলে মন মস্তিষ্ক সব জায়গা থেকেই খুব সহজেই তাকে মুছে ফেলে দেয়ও, কিন্তু মা আর শৈলীকে সে পারে না। আর সেই কারণেই মৃত্যুর পরও তাদের সাথে কথাবার্তা বলে চলে, তাদের উপস্থিতি অনুভব করে, তাদের মধ্যে দিয়ে নিজের অস্তিত্বটা ও বাঁচিয়ে রেখে চলে। তাই এইভাবে তো চলতে দেওয়া যায় না ম্যাডাম।
ছেলেটাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে তো। এই তো মনে রক্তমাংসের মানুষগুলো ছেড়ে গেলে কল্পনার ব্যক্তিগুলোই আস্তে আস্তে তাদের জায়গা নিয়ে নেয়। সময় দিন ওকে, গল্প করুন। আগে আমার ওর কাউন্সেলিং সেশন শুরু করতে হবে। আজকে নিয়ে যান। আর হ্যাঁ, চোখে চোখে রাখবেন। চোখে চোখে রাখার মানে হচ্ছে কমিউনিকেট করবেন। থ্যাংক ইউ। ছেলেটাকে এবার নিজের সাথেই নিয়ে যাবেন বলে ঠিক করেন তিনি। জল এমনিতেই অনেকটা গড়িয়ে গেছে, আর গড়াতে দিলে চলবে না। বারান্দায় এখনো বসে রয়েছে সমুদ্র, আর এখনো বসে বসে ওই ফোনের স্ক্রিনে তাকিয়ে মিটিমিটি হেসেই চলেছে ছেলেটা। ছেলেটার হাসিটা বড় প্রাণ করা, কিন্তু কে জানে এই হাসির পেছনে কতখানি আঘাত লুকিয়ে রেখেছে সমুদ্র। সম্পর্কের গাছগুলোতে সময় না দিলে তা মুরঝিয়ে যায় বলেছিলিস না? আচ্ছা, আর যদি কোনো দুর্যোগের কারণে গাছগুলো মাটি থেকে উপড়ে যায়, সেক্ষেত্রে কি করবি? লেকের ধার আজ ফাঁকা। সমুদ্রের মনটা হয়তো তার চাইতে বেশি ফাঁকা। মামাই জোর করে তাকে তার সাথে নিয়ে চলে যাচ্ছে তার বাড়ি। কেন সে জানে না। মায়েরই বা কি হবে, একাকী করে থাকবে তাও সে জানে না। কিন্তু মামাইকে না বলার সাহসটা ওর নেই। বাবা মায়ের ডিভোর্সের পর মামাই তাদের আঁকলে রেখেছিল। এখন মুখের ওপর তর্ক করাটা ঠিক সাজে না সমুদ্রের, কিন্তু এহেন আচরণের কারণটাও সে বুঝতে পারছে না। শেষবারের মতো শৈলীর সাথে হয়তো সামনাসামনি কথা হবে। আবার কবে ফিরবে কে জানে। শৈলী কি ততদিন অপেক্ষা করবে তার জন্য? আদৌ কতটা গভীর কি হয়েছে তাদের সম্পর্ক? কোথায় হারিয়ে গেলি রে? এমনি হয়তো সারা জীবনের মতন হারিয়ে যাবি। আজ একটু প্রাণ খুলে কথাটা ভাগ করে নে না হয়। হারিয়ে তো আমি যেতে চাইনি। এই এই হারানোর ভয়েই তো জীবনে আমি এগোতে পারিনি। আর সম্পর্কের গাছগুলোর কথা বলছিলিস না, আমি একটু আগের যুগের ছেলে রে। আমি ওই পুরনো উপড়ে যাওয়া গাছটাকে আগলে বাঁচতে চাই। মনের জমিতে আমি আর নতুন সম্পর্কের বীজ ছড়াতে চাই না রে শৈলী। এই কাঠের বেঞ্চের মতো হয়ে যেতে শেখ। প্রত্যেক দিন নতুন কারোর অপেক্ষায় বসে থাকে এই বেঞ্চটা। একই লোক প্রত্যেক দিন আসবে, তার কোনো মানে আছে কি বল? বেঞ্চের থেকে বেশি অপেক্ষা যদি ওই বেঞ্চে যারা বসবে তারা করতো, তাহলে তাহলে হয়তো জীবনটা এত অগোছালো হতো না। অন্ধকার নামছে নামছে। সন্ধে যেন আজ দ্রুত গড়িয়ে চলেছে। হয়তো তারও আজ সমুদ্রের মতো নতুন ঠিকানায় ফেরার তাড়া রয়েছে। সমুদ্রের কাঁধে মাথা রাখে শৈলী, তবে সমুদ্র সেদিকে একবারও তাকায় না। তাকালে কি আদৌ কারোর অস্তিত্ব সে পাবে? হয়তো সমুদ্র নিজেও জানে না, কিংবা জানে মানতে চায় না। সন্ধেবেলাটার আরেকটা অদ্ভুত ম্যাজিক আছে জানিস? কিভাবে দেখ, আঠার মতন দুপুরের আলো আর রাতের অন্ধকারকে একসাথে চিপকে দেয়, ঠিক যেন একটা সেতুর মতন। অথচ এই সেতুর কথা খুব একটা কেউ মনে রাখে না। দুপুর নিয়ে কবিতা আছে, রাত নিয়ে গল্প আছে, অথচ অবহেলিত হয়ে রয়ে যায় এই সন্ধ্যাবেলাটাই। আর এই অবহেলার পাত্রটাই আমার সবচেয়ে পছন্দের। ধরে নে আমি এই সেতুর মতোই কেউ, তো রাত হয়তো অন্য কোথাও রয়েছে। আমি কেবল ওই সেতুর মতন যোগাযোগ মাত্র। ভালো থাকিস, আসি রে। কেমন? এসব কি বলছে শৈলী? এরকম ভনিতা করে কথা বলার মানেটা কি? তার মানে এতদিনের আলাপ সব কি মিথ্যে, নামমাত্র? কাঁধের পাশটা হালকা হয়ে যায় সমুদ্রের। একটা ক্ষীণ চলে যাওয়ার সুর যেন কানেও ভাসছে তার। এবার
সাহস করে চোখটা ফেরালো সমুদ্র। বেঞ্চ খালি, কেউ নেই। কিন্তু একটা স্মৃতি পড়ে রয়েছে বেঞ্চটার ওপরে, একটা আধ খাওয়া ঝালমুড়ির ঠোঙা। আলতো হাতে ঠোঙাটা হাতে তুলে নিল সমুদ্র। কাঁপা কাঁপা হাতে ঠোঙাটা খুলে একবার নাকের সামনে আনে সে। তেঁতুলের আচারের গন্ধ ভেসে আসছে সেখান থেকে। এক ফোঁটা জল সমুদ্রের চোখ গড়িয়ে এসে ঠোঙার ভেতরে পড়ে। কান্নার বাঁধ অনেক কষ্টে বেঁধে রাখে সে। বাঁধ ভাঙতে যাবেই কি ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। মামাই ফোন করেছে। ফোনটা কেটে দেয় ও। আর তখনই হোম স্ক্রিনে একটা ছবি ভেসে ওঠে। শৈলী আর সমুদ্রের মায়ের ছবি ক্রপ করে ওয়ালপেপার বানিয়ে রেখেছে সমুদ্র। ছবিটা দেখলে মনটা খুশি হয়ে ওঠে ওর। কিন্তু আজ হলো না। আবার কি আদৌ দেখা হবে কিংবা কথা হবে শৈলীর সাথে জানা নেই সমুদ্রের। আজ মেয়েটাই খালি বলে গেল। তার নিজের মন এতটা ভারাক্রান্ত যে সে কিছু বলেই উঠতে পারেনি। শুরুটা ভালো হলেও সম্পর্কের কিংবা সাময়িক এই বন্ধুত্বের শেষটা ভালো হলো না। তবে এইটুকু সে জানে, সন্ধ্যের আলো আকাশে ফুটলেই শৈলীর সেই চেনা মুখটা তার মনে বারংবার ভেসে উঠবে। প্রায় 10 বছর পর আবারও এই লেকের ধারে। চেনা কথাটা আমি আর ব্যবহার করলাম না, কারণ একদিনে মানুষ পাল্টে যায়, আর 10 বছরে তো একটা গোটা স্থানের পরিবর্তন হওয়াটাই অনিবার্য। শেষবার যখন আমি এখানে আসি, একটা মন খারাপ নিয়ে বাড়ি ফিরেছিলাম। কাউকে হারিয়ে ফেললে কিংবা নিরুপায় হয়ে হারিয়ে ফেলতে হলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমারও তাই হয়েছিল। কিন্তু আজ বুঝি হারানো কাউকে হারিয়ে ফেলার কষ্টটা আরও বেশি। শৈলী, আমার মা, এদের বারবার হারিয়েছি আমি। মনের দেওয়ালে একের পর এক মৃত্যুর আঘাত লাগতে থাকলে দেওয়ালের ইট তো নড়বড়ে হয়ে উঠবেই বলুন। আমারও তাই হয়। তবে মনের ক্ষতটা আস্তে আস্তে সেরে ওঠে আমার। আর তার পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব আমার স্ত্রী ঋদ্ধিমার। আমাদের বিয়ের প্রায় 9 বছর হয়ে উঠল। নিয়মিত কাউন্সেলিংয়ের পর আমি বেশ খানিকটা সুস্থ হই। তবে কথায় আছে না, অপারেশনের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে বেড রেস্ট। আর ঋদ্ধিমা সেই জায়গাটা বেশ সুন্দরভাবে পূরণ করে দিয়েছে। অফিস থেকে ফিরলেই ওর সাথে কথা বলার আমেজটাই আলাদা। সারাদিনের ক্লান্তিটা মুছে যায় একেবারে। তবে ওর সাথে সাথে আমার এনার্জি বুস্টার হয়ে বিগত 5 বছর ধরে জুড়েছেন আর একজন। ওই যে সামনে মায়ের সাথে বসে ঝালমুড়ি খাচ্ছে বেঞ্চে বসে। আদর করে ওর নাম রেখেছি পাপি, এদিকে এসো না তাড়াতাড়ি। কি ভাবছো এত? কিছু না মা। কেমন লাগলো তোমার জায়গাটা? খুব সুন্দর। কাল আবার নিয়ে এসো আমায়। ওই যে ওর নাম হচ্ছে শৈলী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শৈলী। তবে আমি ওকে মা বলেই ডাকি। আজ লেকের ধারে এসে শৈলীর বলা কথাগুলো খুব মনে পড়ছে জানেন। ও বলেছিল ভালোবাসার সম্পর্কগুলো হারিয়ে যায় না, সেগুলো নানা আছিলায় ঘুরে ফিরে আসতে চায় আমাদের কাছে, আমাদের জীবনে। তখন অতটা গুরুত্ব দিইনি কথাটার। তবে আজ কথাটার ওজন বুঝতে পারছি। এই শৈলী নামটা চিরকালের জন্য এখন আমার মুখে মুখে ঘুরবে। কিংবা ওই যে মা ডাকটাও তো হারিয়ে যায়নি। মানুষগুলো থাকে না, তবে তাদের চিহ্নগুলো ঠিকই রয়ে যায়। মা, বাড়ি যাবে না? যাব, আর একটু পরে, সন্ধে নাবার পর যাব।
স্টোরিশেডস অরিজিনালস প্রেজেন্স লাভেরিয়া, দি এরিয়া অফ লাভ। লাভেরিয়াতে আজ তুমি শুনলে সুপ্রতিম সরকারের লেখা সন্ধে নামার পর গল্পের চরিত্রে অতনু, স্বস্তিকা, সুরঞ্জন, অমৃতা, কমলিকা, মৈত্রী, বিশ্ববৈরাগী, সমগ্র পরিচালনায় বিশ্ববৈরাগী। চাইলে পাঠাতে পারো তোমার নিজের ভালোবাসার গল্প আমাদের মেলে। আমাদের মেল storyshadsinfo@gmail.com। বানানটি হলো storyshadsinfo@gmail.com। আসবো আগামী সপ্তাহের বৃহস্পতিবার রাত ঠিক 9:40-এ। ততক্ষণ পাশে থাকুন, সুস্থ থাকুন, প্রেমে থাকুন, শুনতে থাকুন লাভেরিয়া, দি এরিয়া অফ লাভ।